যুগনায়ক বিবেকানন্দ সর্বতোমুখী প্রতিভা পর্ব ৭। বুদ্ধিভূমিতে ওই কালে নরেন্দ্রনাথের অন্তরে যে ঝড় বহিতেছিল তাহার আভাস শীল মহাশয়ের লেখনী মুখে প্রতিফলিত হইয়াছে। বুদ্ধি ও মনের বিকাশের পথে বিশেষত স্বাধীনচেতা নরেন্দ্রের উন্মুক্ত দ্বার চিন্তার ক্ষেত্রে এক বিপুল আলোড়ন উত্থিত হওয়া আশ্চর্য নহে, বরং আশ্চর্য এই যে এত ঝড়ঝঞ্ঝা সত্ত্বেও তিনি পথভ্রষ্ট হন নাই। যুদ্ধের ফলে অধিকতর শক্তি, সাহস ও রণকৌশল লাভ করিয়াছিলেন মাত্র। চিন্তা রাজ্যের সহিত নিবিড় পরিচয় লাভের জন্য তিনি বহু পুস্তক পড়িতেন। অবশ্য তাহার উচ্চ নৈতিক মান তাহাকে নাটক নভেল পাঠে নিমগ্ন করিতে পারিত না। তিনি পড়িতেন ইতিহাস, ন্যায়, দর্শন ইত্যাদি। এলফিনস্টোন ও মার্শম্যানের ভারত ইতিহাসের কথা পূর্বেই বলিয়াছি। এফএ অধ্যয়নকালে তিনি ওয়েটলি, জেমস মিল প্রভৃতি বহু গ্রন্থকারের ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেন। বিএ পড়িবার সময় ইংল্যান্ডের ও ইউরোপীয় দেশগুলির ইতিহাসসমূহ ও দর্শন শাস্ত্র সকল অধ্যয়ন করেন। ইংরেজ দার্শনিক হার্বার্ট স্পেন্সারের প্রতি তাহার মন আকৃষ্ট হইলেও তিনি ক্যান্ট, শোপেনহাওয়ার, আগস্ট কোমতে ও জন স্টুয়ার্ট মিলের মতবাদ আগ্রহ সহকারে পাঠ করেন। অ্যারিস্টটলের মতো তিনি আয়ত্ত করিয়াছিলেন। অপর যেসব বিষয় তাহার আগ্রহ ছিল তন্মধ্যে গণিত, জ্যোতিষ বা অ্যাস্ট্রোনমি অন্যতম। চতুর্থ বার্ষিক শ্রেণীতে পড়িবার সময় তিনি গডফ্রেজ অ্যাস্ট্রোনমি নামক পুস্তকখানি আয়ত্ত করেন। তাছাড়া ফলিত গণিতের বা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স আলোচনায় অতিশয় আনন্দ পাইতেন। অতুল বিক্রম সম্রাট নেপোলিয়ন তাহার নিকট বীরের সম্মান পাইতেন এবং সম্রাটের সেনাপতিদের মধ্যে মার্শাল নেকে তিনি খুব উচ্চাসন দিতেন। ভাষা ও ভাবের সৌন্দর্যে কাব্যজগতে ওয়ার্ডসওয়ার্থ তাহার চিত্ত হরণ করিতেন। তাহার দৃষ্টিতে কাব্য ছিল বহু বহু বর্ণরঞ্জিত সুচিত্রিত ছবিরই সদৃশ মনোরম শব্দবিন্যাসে বিরচিত এমন একখানি মনোহারী চিত্র, যাহা অন্তরে উচ্চ আদর্শের প্রেরণা জাগাইয়া মানুষকে অনায়াসে অতীন্দ্রিয় রাজ্যে লইয়া যাইতে পারে। নরেন্দ্র চিরজীবন ছিলেন সর্ববিষয়ে আদর্শবাদী। এইভাবে বুদ্ধিকে পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রাখিয়া তিনি তাহার অনুসন্ধিৎসাকে আরও বহুদূরে বিচরণ করিয়া দিতেন। বুদ্ধির উৎকর্ষের সঙ্গে সঙ্গে তিনি ঘোর তার্কিক হইয়া উঠিয়াছিলেন। কেহ কোনো বিরুদ্ধ কথা বলিলে যুক্তিতর্কের অবতারণা করিয়া তাহাকে পরাজিত না করা পর্যন্ত তিনি নিরস্ত হইতে পারিতেন না। বিচারকালে প্রতিবাদী দু চারিটি কথা শুনিয়া তিনি তার বক্তব্য বুঝিয়া লইতেন। কারণ তিনি বলিতেন, পৃথিবীতে কয়টা নতুন চিন্তাই বা আছে? সে কয়টা জানা থাকলে এবং তাদের সপক্ষে বিপক্ষে যে কয়টা যুক্তি এ পর্যন্ত প্রযুক্ত হয়েছে তা আয়ত্ত থাকলে বাদীকে ভেবে চিনতে উত্তর দেবার প্রয়োজন থাকে না। এইরূপ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হইয়া তিনি দৈনিক পাঠ অল্প সময় শিখিয়া ফেলিতেন এবং বাকি সময় গল্প, গুজব, সঙ্গীত, ব্যায়ামাদিতে কাটাইতেন। ইহা দেখিয়া অনেকেই তাহার সম্বন্ধে বিরুদ্ধ ধারণা পোষণ করিতেন। মনে ভাবিতেন তিনি দাম্ভিক ও ব্যসনপ্রিয়। শৈশবে ও কৈশোরে যে অদম্য শক্তি আত্মপ্রকাশের উপযুক্ত ক্ষেত্রের অন্বেষণে ইতস্তত ধাবমান হইয়া চাঞ্চল্যের আকারে আত্মীয় স্বজনকে বিব্রত করিত, তাহাই যৌবনের পরিবর্তিত পরিপ্রেক্ষিতে বিকাশকামী হইয়া অজ্ঞাতপূর্ব রূপধারণপূর্বক সকলকে বিভ্রান্ত করিত। নরেন্দ্রনাথের যথাসম্ভব পূর্ণ পরিচয় লাভের জন্য আমাদিগকে এই মহাবিদ্যালয়ের পাঠ্য বিষয়গুলি ছাড়িয়া একটু অন্যদিকেও দৃষ্টি নিক্ষেপ করিতে হইবে। সঙ্গীত চর্চার প্রসঙ্গে আমরা ওস্তাদ বেনিগুপ্তের নাম উল্লেখ করিয়াছি। ইনি আহমদ খাঁর শিষ্য ছিলেন এবং কণ্ঠ, যন্ত্র উভয় প্রকার সঙ্গীতে ইহার অধিকার ছিল। বিশ্বনাথবাবু পুত্রের সমস্ত গুণাবলীরই উৎকর্ষকামী ছিলেন। সুতরাং নরেন্দ্র এই ওস্তাদের নিকট 4-5 বৎসর শিক্ষালাভের সুযোগ পাইয়াছিলেন ও গান ও বাজনা দুই শিখিয়াছিলেন। তবে কণ্ঠসঙ্গীতেই তিনি সমধিক সাফল্যমণ্ডিত হইয়াছিলেন। সঙ্গে সঙ্গে সঙ্গীত বিজ্ঞান সম্বন্ধে তিনি যথেষ্ট জ্ঞানার্জন করিয়াছিলেন। কাহারো কাহারো মতে তিনি কয়েক বৎসর বেনি ওস্তাদের নিকট সঙ্গীত শিক্ষার পর ওস্তাদের গুরু আহমদ খাঁর কাছে ধ্রুপদ, খেয়াল, ঠুংরি, টপ্পা প্রভৃতি শিক্ষা করেন।